হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই আজকের জিকে ক্লাসে। আজকে আমি তোমাদের জন্য কর্মসংস্থান পেপার দিয়ে আরও একটা জিকে ক্লাস নিয়ে এসেছি। তবে আজকে রেলওয়ের গ্রুপ ডির প্রশ্ন নিয়ে এসেছি, ঠিক আছে। আর এই পিডিএফটা পেতে হলে অবশ্যই টেলিগ্রামে জয়েন করবে, কেমন? না হলে তো তোমরা এই পিডিএফটা পাবে না। তাই অবশ্যই আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে সকলেই জয়েন হয়ে যাবে। আর একটা কথা, যারা হোয়াটসঅ্যাপে আছো তোমরাও না ওখান থেকে, আমি ওখানে শেয়ার করেছি লিঙ্কটা, ওখান থেকে তোমরা টেলিগ্রামে চলে আসবে, ঠিক আছে। টেলিগ্রামে আমার সুবিধা হয় দিতে, এটা আমি তোমাদের জন্যই খুলেছি। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে দাদা তুমি একটা টেলিগ্রামে আমাদের এগুলো দাও, তাহলে আমাদের পেতেও সুবিধা হবে, তোমার দিতেও সুবিধা হবে। আমি দেখলাম যে না, ওখানে দিতে সুবিধা হচ্ছে, তাই আমি ওখানে দিলাম। তারপরে আরও একটা প্রবলেম হয়েছিল গ্রুপে, ওর জন্য আমি আরও ওখানেই দিচ্ছি, ঠিক আছে। তাই তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও এখানে, ঠিক আছে। আমি ওখানে কিন্তু পিডিএফগুলো শেয়ার করছি, অনেক পিডিএফই আমি ওখানে দিয়েছি কিন্তু, ঠিক আছে। তাই চলো আজকে ক্লাসটা মন দিয়ে দেখো, খুব ভালো ক্লাস আছে, খুব ভালো প্রশ্ন। সামনে রেলে গ্রুপ ডির এক্সামও আছে। তাহলে আজকের সেটটা যিনি করেছেন উনি হচ্ছে কি, দেখো কি বলেছে, উনি রাজ্য পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর অমিত চক্রবর্তী, যিনি এই প্রশ্নটা সেট করেছে গ্রুপ ডির। তবে দেখো তো কী থাকে, তো এই গ্রুপ ডির পরীক্ষায় জেনারেল সায়েন্স থাকে 25 নম্বরে, অঙ্ক থাকে, রিজনিং থাকে, জেনারেল অ্যাওয়ারনেস থাকে 20 নম্বরের। তোমরা প্রত্যেকেই জানো যারা যারা পরীক্ষা দেবে। চলো তাহলে এবার আমরা শুরু করি। দেখো আজকে সেটটা খুব ভালো সেট, ঠিক আছে। তাই কেউ একটু স্কিপ করবে না, মন দিয়ে ক্লাসটা দেখো, খুব ভালোভাবে আজকে ক্লাসটা হবে আশা করি আমি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো, ঠিক আছে। শুধু এইটুকুনি বলো দাদা ভালো হয়েছে, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। তুমি লাইক করতে হবে না, সাবস্ক্রাইব করতে হবে না, কিচ্ছু না, শুধু এইটুকুনি একটা বলো। তাতে আমি একটু মোটিভেট হবো, আরও তোমাদের জন্য মনে হবে যে না আর একটা ক্লাস নিয়ে আসি। কারণ একটা ক্লাস তৈরি করতে অনেক সময় লাগে, অনেক ধৈর্যের ব্যাপার। তাই এই ধৈর্য, এই সময়ের পরিবর্তে তোমরা শুধু একটু লিখো যে দাদা ভালো হলে ভালো, ভালো হলে ভালো, নাই খারাপ হলে খারাপ, ঠিক আছে। আর যদি মনে হয় যে না কিছু লিখবো না, তাহলে নয় একটা লাইক, নয় একটা ডিসলাইক, যেটা পছন্দ হবে সেটা। চলো অনেক কথা বলে ফেললাম, এবার আমরা ক্লাসটা শুরু করি। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে। দেখো 1 নম্বর প্রশ্ন খুব ভালো প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। দেখো, আন্তর্জাতিক বাঘ দিবস, আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালিত হয়ে থাকে? 27শে জুলাই, 29শে জুলাই, 30শে জুলাই না 1 আগস্ট? তোমরা প্রত্যেকেই জানো আন্তর্জাতিক বাঘ দিবস পালিত হয়, সেটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 29শে জুলাই পালিত হয়ে থাকে আন্তর্জাতিক বাঘ দিবস। আচ্ছা, জুলাই মাসে কী কী দিবস আছে বলতে পারবে? হ্যাঁ, জুলাই মাসে কী কী দিবস আছে বলো দেখি তো, কটা জানো দেখি, ফটাফট কমেন্টে জানাবে, ঠিক আছে। যতই রেকর্ডেড ভিডিও হয়ে থাক না কেন, ক্লাস করবে লাইভের মতো, যখন দেখবে ভাববে তুমি লাইভেই আছো, ঠিক আছে। তাহলে বলে ফেলো জুলাই মাসে আর কী কী দিবস আছে, তাহলে বলো মনে কি পড়লো। আচ্ছা প্রথমে বলো তো 1 জুলাই, মানে বলো 1 জুলাই কী কী আছে বলতে পারবে? 1 জুলাই এটা তো সবার বলা কথারই কথা যে 1 জুলাই জিএসটি দিবস পালিত হয়। আমাদের ভারতে জিএসটি দিবস পালিত হয় 1 জুলাই। কারণ ভারতে জিএসটি কত সালে চালু হয়েছিল? 2016 সালে পাস হয়েছিল, কিন্তু চালু হয়েছিল কত সালে? 2017 সালে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তাহলে সেটা আমাদের 1 জুলাই জিএসটি দিবস পালিত হয়ে থাকে, ঠিক আছে। 2017 সালে 1 জুলাই কী হয়েছিল? ভারতে জিএসটি শুরু হয়েছিল। প্রথম কোন রাজ্য গ্রহণ করেছিল বলতে পারবে? প্রথম গ্রহণ করেছিল হচ্ছে আসাম। আর সর্বশেষ রাজ্য যদি বলা হয় কোন রাজ্য গ্রহণ করেছিল, তাহলে সেটা হয়ে যাবে আমাদের জম্মু ও কাশ্মীর, ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম? 1 জুলাই জিএসটি দিবস পালন করা হয়। আর কি কি পালন করা হয় 1 জুলাই? তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস সেটা হচ্ছে ডক্টর দিবস পালন করা হয়। আর একটা জিনিস বলতে পারে 1 জুলাই আরও অনেক কিছু আছে, তবে সেগুলো দিবস পালিত হয় না। যেমনি আমাদের কলকাতা হাইকোর্ট, যেমনি আমাদের কলকাতা হাইকোর্ট তোমার 1 জুলাই স্থাপিত হয়েছিল। কলকাতা হাইকোর্ট 1862, 1 জুলাই। তোমরা এরকম ঘাটলে অনেক কিছুই দেখতে পাবে। বাট গুরুত্বপূর্ণ কি বললাম? ডক্টরস দিবস
তারপর হচ্ছে আমাদের জিএসটি দিবস পালিত হয়। আর কি কি আছে, তারপরে আরও একটা গুরুত্বপূর্ণ ডেট, সেটা হচ্ছে 11ই জুলাই। 11ই জুলাই কি, আমাদের বিশ্ব জনসংখ্যা দিবস। 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। তারপর 15ই জুলাই খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যুব দক্ষতা দিবস, বিশ্ব যুব দক্ষতা দিবস। 15ই জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস। তারপরে আমরা পড়লামই 29শে জুলাই কি, বিশ্ব ব্যাঘ্র দিবস পালিত হয়। ঠিক আছে, মনে থাকবে এই জিনিসগুলো। চলো তাহলে এবার 2 নম্বর প্রশ্নে যাই, দেখি 2 নম্বর প্রশ্ন কি বলেছে। দেখ 2 নম্বর প্রশ্ন বলেছে কি, ছাঙ্গু, ছয় একাই ইঁই গয় হস্য, ছাঙ্গু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? কি হয়ে যাবে? অপশান এ সিকিম, মণিপুর, মিজোরাম না উত্তরাখণ্ড। ছাঙ্গু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তার আগে আমরা একটু এই রাজ্যগুলোর সম্পর্কে জেনে নিই, ঠিক আছে? আচ্ছা বলো, সিকিমের রাজধানীর নাম কি? গ্যাংটক। সিকিমের মুখ্যমন্ত্রী কে আছে বর্তমানে? প্রেম সিং তামাং। রাজ্যপাল যদি বলাই কে আছে? ওম প্রকাশ মাধব। তাহলে মণিপুরের মুখ্যমন্ত্রীকে, মণিপুরের মুখ্যমন্ত্রী ছিলেন এন বীরেন সিং, কিন্তু ওখানে এখন রাষ্ট্রপতি শাসন চলছে। উনি পদত্যাগ করার পর ওখানে এখন রাষ্ট্রপতি শাসন চলছে। বর্তমানে ওখানকার রাজ্যপাল ওখানে শাসন করছে, যেহেতু রাষ্ট্রপতি যদি শাসন জারি হয় সেখানে রাজ্যপালই শাসন করে, তাহলে ওখানে রাজ্যপাল কে আছে বর্তমানে? অজয় কুমার ভাল্লা। মিজোরামের মুখ্যমন্ত্রীকে, মিজোরামের রাজধানী কি? আইজল। আচ্ছা, মণিপুরের রাজধানী কি? ইম্ফল। মিজোরামের রাজধানী কি? আইজল। মিজোরামের মুখ্যমন্ত্রী লালু দোহামা। মিজোরামের মুখ্যমন্ত্রী হচ্ছে লালু দোহামা। আর রাজ্যপাল যদি বলে কে আছে? রাজ্যপাল লা গণেশা, যিনি মৃত হয়েছেন, যিনি মারা গেছেন, প্রয়াত হয়েছেন। ওনার জায়গায় এখন মণিপুরের যিনি রাজ্যপাল অজয় কুমার ভাল্লা, উনি এখন ওখানকার শাসনকার্য দায়িত্বভার গ্রহণ করেছেন, মানে অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। ঠিক আছে, তাহলে উত্তরাখণ্ডের রাজধানী কি? উত্তরাখণ্ডের দুটো রাজধানী আছে। গ্রীষ্মকালীন রাজধানী বললে গাইডসেন, শীতকালীন বললে দেরাদুন। তাহলে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কে আছে বর্তমানে? পুষ্কর সিং ধামি। লেফটেন্যান্ট জেনারেলকে গুরমিত সিং। তাহলে এবার বলে ফেলো, ছাঙ্গু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ছাঙ্গু বলেছে, ছাঙ্গু হ্রদ কোথায় অবস্থিত? এটা হয়ে যাবে আমাদের অপশান এ, সিকিমে অবস্থিত। ছাঙ্গু হ্রদ কোথায় অবস্থিত? সিকিমে অবস্থিত। ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে, খুব ভালো প্রশ্ন। ছাঙ্গু হ্রদ কোথায় অবস্থিত? সিকিমে অবস্থিত। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর ছাদ কোনটিকে বলা হয়? আমরা প্রত্যেকে জানি পৃথিবীর ছাদ বলা হয় কি? অপশান বি, পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পামির মালভূমি। আর পৃথিবীর বৃহত্তম মালভূমি কাকে বলা হয়? পৃথিবীর বৃহত্তম মালভূমি হচ্ছে তিব্বত মালভূমি। আর উচ্চতম বললে বা পৃথিবীর ছাদ বললে তখন আমরা বলি কি? পামির মালভূমি। মনে থাকবে। চলো তারপর পরের প্রশ্ন দেখি। 4 নম্বর বলেছে কি, পুরো বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেছিলেন কে? পুরো বঙ্গোপসাগরটাকেই চোল হ্রদে পরিণত করেছিল কে, বলতে পারবে? আচ্ছা, চোল বংশ তোমরা প্রত্যেকেই জানো দক্ষিণ ভারতের একটা বংশ, তারা খুবই পরিচিত একটা বংশ, কিন্তু এত পরিচিত এই বংশ যে এদের ব্যাপারে না আমাদের ইতিহাসে একটু একটু করে বলা হয়েছে। আর যত বড় করে বলা হয়েছে সব হচ্ছে মুঘল বংশের নামে। ঠিক আছে, মুঘল বংশের নামে বিশাল বড় করে বলা হয়েছে, কিন্তু এরা কিন্তু প্রচুর দিন ধরে রাজত্ব করেছিল। কিন্তু এই চোল বংশ, রাষ্ট্রকূট বংশ, এরা কিন্তু প্রচুর দিন ধরে রাজত্ব করেছিল এরাও, কিন্তু এদের কথা ইতিহাসে তেমন তুলে ধরা হয়নি। ঠিক আছে, ওই শুধু একটা বংশের কথাই তুলে ধরা হয়েছে, সে হচ্ছে মুঘল বংশ। ওই পড়েই ইতিহাস শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে বলে ফেলো, পুরো বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেছিলেন কে? আচ্ছা, প্রথমে বলো চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন যে, তিনি হলেন রাজেন্দ্র চোল। চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। তাহলে পুরো বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেছিলেন কে? 4-এর অ্যান্সার হয়ে যাবে অপশান সি, রাজেন্দ্র চোলই তো করেছিল। রাজেন্দ্র চোল, এটা তো তোমরা জানো যে তিনি গঙ্গৈকোণ্ড চোল উপাধি ধারণ করেছিলেন। তিনি গঙ্গা তীরবর্তী যে সমস্ত জায়গাগুলো ছিল সেগুলো তিনি জয় করার পর তিনি গঙ্গৈকোণ্ড চোল উপাধি ধারণ করেন কে? রাজেন্দ্র চোল। মনে থাকবে। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, শেরশাহের সেনাপতি কে ছিলেন? শেরশাহের সেনাপতি কে ছিলেন? হয়ে যাবে কি 5-এর আনসার এ হয়ে যাবে ব্রহ্মজিৎ গৌড়। ব্রহ্মজিৎ গৌড় ছিলেন শেরশাহের সেনাপতি। আচ্ছা, শেরশাহ কোন বংশের বলবে সুলতান ছিলেন? তিনি কোন বংশের সুলতান ছিলেন? শেরশাহ সুর বংশের সুলতান ছিলেন তিনি, কিন্তু অ্যাকচুয়ালি তিনি সুলতানই ছিলেন অ্যাকচুয়ালি বলতে গেলে। হ্যাঁ, শের বংশের সুলতান ছিলেন অবশ্যই। এবার তোমরা হয়তো বলতে পারো যে দাদা মুঘল সাম্রাজ্য শুরু হয়, বাবর শুরু করে 1526 সালে, 21শে এপ্রিল ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের উত্থান ঘটে। তারপরে তো তার পুত্র
সিংহাসনে বসেন কে? হুমায়ুন। হুমায়ুনের পর না কিছু একটা খারাপ জিনিস ঘটে গেছিলো, এই জন্য হুমায়ুন কথার অর্থ হচ্ছে ভাগ্যবান, কিন্তু অ্যাকচুয়ালি হুমায়ুন কিন্তু ভাগ্যবান রাজা কোনো দিনই ছিলেন না, তার কপালে সবসময় খারাপ জিনিসই জুটে গেছে। ঠিক আছে, তাই এই সময়টাই শেরশাহের উত্থান ঘটেছিল। তখন বিহারের সুলতান ছিলেন হচ্ছে বলতে পারবে তখন বিহারের সুলতান কে ছিল? যেখানে শেরশাহ ওনার অধীনেই কিন্তু কাজ করতো, বলতে পারবে কে ছিল? শেরশাহ বিহারের সুলতান বাহার খা লোহনির অধীনে চাকরি করতেন, কিন্তু মাথায় রাখবেন শেরশাহ কি বললাম, বাহার খা লোহনির অধীনে চাকরি করতেন, যিনি বিহারের সুলতান ছিলেন তখন। ইনি কিন্তু শেরশাহকে শেরখা উপাধি দিয়েছিলেন। তোমাদের প্রশ্ন আসতেই পারে যে শেরশাহকে শেরখা উপাধি কে দিয়েছেন? তিনি হচ্ছে বিহারের সুলতান বাহার খা লোহনির, লয়কার হো নয় দীর্ঘি র, লোহনির। ঠিক আছে, বাহার খা লোহনির ইনি শেরশাহকে শেরখা উপাধি দিয়েছিলেন। পরবর্তীকালে শেরশাহ কী করেছিল বলতে পারবে? পরবর্তীকালে শেরশাহ এই সুলতান বংশীয় শেষ রাজা, তখন সুলতান বংশীয় শেষ রাজা ছিলেন কে? কে ছিলেন? অ্যাকচুয়ালি শেষ বলাও যায় না, ভালো করে তাও আমি বলে দিচ্ছি, একটু মাথায় রাখবে। 1534 সালে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটির নাম হচ্ছে কি? সুরাজগড়ের যুদ্ধ। সুরাজগড়ের যুদ্ধের বিহারের নবালক শাসক তখন ছিলেন হচ্ছে জালাল খা লোহনি। ঠিক আছে, এবং বাংলার সুলতান গিয়াসুদ্দিন মামুদ শাহের সম্মিলিত একটা বাহিনীকে পরাজিত করে নিজেকে বিহারের সুলতান রূপে প্রতিষ্ঠাতা করেছিলেন শেরশাহ তখন, বুঝেছ? তার মানে ওখানেই ছিলেন, ওখানকারই শাসককে পরাজিত করে তিনি আগে নিজে সেখানকার সুলতান রূপে প্রতিষ্ঠিত হন। তারপর ওখান থেকে অ্যাটাক শুরু হয়, এবার ওখান থেকে দিল্লিতে আসবে বলে। শেরশাহ তখন ওখান থেকে মাথায় আসে যে এখন তো তিনি বিহারের সুলতান হয়ে গেছে, এবার ওখান থেকে তিনি দিল্লিতে আসবে বলে, তাই এরপর হুমায়ুনের ওপর তিনি আক্রমণ শুরু করেন, ছোটোখাটো দিয়ে শুরু করতে করতে করতে, আর হুমায়ুন প্রত্যেকবারই ওনার কাছে পরাজিত হতো। ঠিক আছে, এর জন্য তোমরা হয়তো অনেক সময় দেখবে যে চৌসারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1539 সালে। কার সাথে হয়েছিল? হুমায়ুনের সঙ্গে শেরশাহ। এই চৌসারের যুদ্ধেই না প্রথম শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে দিয়েছিল, কিন্তু সম্পূর্ণরূপে পরাজিত করেছিল 1540 সালে করেছিল, যেটাকে কনৌজের যুদ্ধ বলে বা বিল্লগ্রামের যুদ্ধ বলে। এই যুদ্ধে শেরশাহ হুমায়ুনকে সম্পূর্ণরূপে পরাজিত করে দেয়। আর হুমায়ুন কী করে? সেখান থেকে পারস্যে পালিয়ে গেছিল। পারস্যে পালিয়ে যাওয়ার পর 15 বছর পারস্যে কাটানোর পর 1555 সালে আবার কোথায় ফিরে আসে? দিল্লিতে ফিরে আসে, ওই বৈরাম খাঁর সহযোগিতায়। বৈরাম খাঁ বা তখনকার যদি বলা হয় পারস্যের অধিপতি যিনি ছিলেন তাহসপামো, বৈরাম খাঁর এদের সহযোগিতায় আবার তিনি দিল্লিতে ফিরে আসেন। এসে সুরবংশীয় শেষ রাজা, তখন যদি বলতে গেলে সিকান্দার সুরকে তিনি পরাজিত করে আবার পুনরায় সিংহাসনে বসেছিলেন। কিন্তু তিনি এতই ভাগ্যবান রাজা ছিলেন যে 1555 সালে তিনি আবার সিংহাসনে বসেন, কিন্তু 1556 সালেই গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান। এই হচ্ছে তার কপালের অবস্থা। এদিকে আবার তার নামের মানে হচ্ছে ভাগ্যবান। ঠিক আছে, তাহলে বুঝেছই যে অনেক কষ্ট করে 1555 সালে ফিরে এলো, ফিরে এসে 1556 সালে কী হলো? গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা গেছে। গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যাওয়ার পর, আচ্ছা এটাও প্রশ্ন আসে তিনি কোন গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা গেছে বা সেই গ্রন্থাগারটার নামটা কী? ঠিক আছে, সেটার নাম হচ্ছে কি? শের মণ্ডলী। কী বললাম? সেটার নাম শের মণ্ডলী গ্রন্থাগার, যেটা তৈরি করেছিলেন কে? শেরশাহ। ঠিক আছে, যেটা তৈরি করেছিলেন শেরশাহ। এবার তোমরা হয়তো অনেকে বলতেই পারো যে দাদা শেরশাহ তৈরি করেছিল, তার মানে শেরশাহ আত্মাই ওকে ঠেলে ফেলে দিয়েছে, ও মরে গেছে। হতেই পারে এরকম কিছু, না হওয়ার কিছু নেই, ইতিহাস হতেই পারে। ঠিক আছে, তবে আমরা যেইটুকুনি জানার সেইটুকুনি আমরা জানলাম। ঠিক আছে, আমি অনেকটা এখানে আলোচনা করে দিলাম। ঠিক আছে, তোমরা শোনো জিনিসগুলো, এগুলো কিন্তু পরীক্ষার ভিতরে আমি গল্পের মতো আলোচনা করে দিলাম। আমি হয়তো যদি লাইভে থাকতাম আরও ভালোভাবে তোমাদের সামনাসামনি হয়তো ফেস দেখি হয়তো বলতে পারলে আরও তোমরা ভালো করে বুঝতে পারতে। ঠিক আছে, অবশ্যই একদিন সেই পরিস্থিতি যদি তোমরা এনে দাও, অবশ্যই তোমাদের সামনে আমি আসবো। ঠিক আছে, চলো আরও ভালো করে তখন বোঝাবো। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, যেরকম বলছি একটু শোনো, শুনে শুনে যেগুলো প্রয়োজন সেগুলো খাতায় নোট করে নাও। তাহলে এবার আমাদের প্রশ্নটা হচ্ছে শেরশাহের সেনাপতি কে ছিলেন? ব্রহ্মজিৎ গৌড়, মনে থাকবে। আচ্ছা, শেরশাহ একটা দরজা তৈরি করেছিল, বলতে পারবে কি দরজা সেটা? যেমনি বুলান দরওয়াজাকে তৈরি করেছিল আকবর, তাই তো? আলাউদ্দিন খলজি আলাই দরওয়াজা তৈরি করেছিল। সেমনি যদি তোমাদের কখনো প্রশ্ন আসে যে খুনি
খুনি দরওয়াজা কে তৈরি করেছিল? তবে শেরশাহ। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? শেরশাহ। খুনি দরওয়াজা কে তৈরি করেছিল যদি বলা হয়? শেরশাহ তৈরি করেছিল, মনে থাকবে। আর শেরশাহর প্রকৃত নাম কী ছিল? ফরিদ খাঁ। শেরশাহ কী নামে পরিচিত ছিল? ফরিদ খাঁ। আর শেরশাহ কিন্তু দ্বিতীয় আফগান শাসক ছিলেন, কিন্তু যদি বলা হয় তাহলে প্রথম আফগান শাসক কে ছিলেন? তিনি হচ্ছেন বৌলুল লোদি। বৌলুল লোদি ছিলেন প্রথম আফগান শাসক, আর দ্বিতীয় আফগান শাসক যদি বলা হয় তিনি হচ্ছে শেরশাহ। ঠিক আছে। এই শেরশাহের পিতা বাবা হাসান, শেরশাহের পিতার নাম ছিল বাবা হাসান, মানে ওনার বাবার নাম ছিল হাসান, যিনি তখনকার দিনে কিন্তু বিহারের সুরবংশীয়, যে বিহারের সুলতান ছিল ওই সুরবংশীয় জায়গায় তিনি কিন্তু জায়গিরদার ছিলেন। ঠিক আছে, ওখানকার চাকরি করতেন, শেরশাহের পিতাই ওখানে চাকরি করতেন, তারপর শেরশাহ ওনার অধীনে চাকরি করতেন। এগুলো একটু শোনো, গল্পের মতো ভালো লাগবে। ঠিক আছে, চলো এইবার আমরা পরের প্রশ্নে যাই, কারণ এত তো আলোচনা করা যাবে না, তাই তো। চলো পরের প্রশ্নে যাই। দেখো তো 6 নম্বর প্রশ্ন কি বলেছে। বলেছে কোন মুঘল শাসক লিভিং সেন্ট নামে পরিচিত ছিলেন? কোন মুঘল শাসক লিভিং সেন্ট নামে পরিচিত ছিলেন? কোন মুঘল শাসক লিভিং সেন্ট নামে পরিচিত ছিলেন যদি বলা হয়? 6-এর অ্যান্সার কী হয়ে যাবে? 6-এর অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঔরঙ্গজেব, আমরা যদি বলি মোগল সাম্রাজ্যের শেষ শক্তিশালী শাসক যদি বলা হয় কে ছিলেন? তিনি হচ্ছে ঔরঙ্গজেব। কারণ ঔরঙ্গজেব অবধি, বাবর থেকে ঔরঙ্গজেব অবধি কী ছিল? মোগল সাম্রাজ্যের শক্তিশালী সব মোগল শাসকরা ছিলেন। কিন্তু ঔরঙ্গজেবের পর দিয়ে আসে পরবর্তী মোগল যুগ শুরু হয়, যেখানে শাসকরা সব আস্তে আস্তে ব্রিটিশদের ওপর নির্ভরশীল হয়ে যায়। কারণ ব্রিটিশরা তখন এন্ট্রি করতে, অবশ্যই তোমরা জানো যে জাহাঙ্গীরের সময় থেকে এন্ট্রি ব্রিটিশদের চালু হয়ে গেছিলো। 1608-এ ক্যাপ্টেন হকিংস এসেছিলো জাহাঙ্গীরের দরবারে, তারপর 1615-তে আসে কে? স্যার টমাস রো আসে। তখন দিয়ে তো শুরু হয়ে গেছে। কিন্তু এই যে পুরো ব্রিটিশ ভাব, এটা শুরু হয়ে গেছিলো পরবর্তী মোগল যুগে, যেটা ঔরঙ্গজেবের পরের সময় দিয়ে শুরু হয়ে গেছিলো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন যাই এবার। 7 নম্বর প্রশ্ন কি বলেছে? নীল দর্পণ ইংরেজিতে অনুবাদ করেন কে? নীল দর্পণ ইংরেজিতে, আগে আমরা জানি নীল দর্পণ নাটকটি কে রচনা করেছিলেন। নীল দর্পণ নাটকটি রচনা করেছিলেন কে? দীনবন্ধু মিত্র। কিন্তু এটা ইংরেজিতে রচনা করেছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। কে রচনা করেছিলেন? 7-এর অ্যান্সার হয়ে যাবে কি? অপশান এ, মাইকেল মধুসূদন দত্ত এটা রচনা করেছিলেন। আচ্ছা, এই নীল চাষ, নীল বিদ্রোহ কত সালে হয়েছিল? নীল বিদ্রোহ হয়েছিল 1859 সালে নীল বিদ্রোহ হয়েছিল। আর নীল কমিশন যদি বলে কত সালে বসেছিল? সেটা হয়ে যাবে 1860 সালে। ঠিক আছে, মনে থাকবে। চলো পরের প্রশ্নে যাই। 8 নম্বর, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অবশ্যই এটা আমাদের কলকাতায় অবস্থিত। বি হবে অপশান বি সঠিক অ্যান্সার। 8-এর অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কলকাতাতে অবস্থিত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউশন। আচ্ছা, সত্যজিৎ রায় কত সালে অস্কার পেয়েছিলেন? 1992 সালে অস্কার পেয়েছিলেন, জানো তো। উনি তখন অসুস্থ ছিলেন, অস্কার ওনার বাড়িতে এসে দিয়ে গেছিলো। ঠিক আছে, অসুস্থ ছিলেন। আর সেই বছরই তিনি ভারতরত্ন পেয়েছিলেন, তবে মরণোত্তর ভারতরত্ন পেয়েছিলেন। ঠিক আছে, 1992 সালেই তিনি ভারতরত্ন পেয়েছিলেন, ভারতের যেটা সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড। ঠিক আছে, অসামরিক কিন্তু অবশ্যই, হ্যাঁ সামরিক অ্যাওয়ার্ড নয় কিন্তু, এটা অসামরিক। তারপর দেখো 9 নম্বর, রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম কি? তার আগে বলো রাশিয়ার রাজধানী কি? রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। রাশিয়ার বর্তমানে প্রেসিডেন্ট কে আছে? আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকেই ওনাকেই আমরা দেখেছি, খবর খুললেই দেখা যায় লিডার, যার সিকিউরিটি গার্ড সবথেকে টপ। ঠিক আছে, উনি হলেন পুতিন। আমরা প্রত্যেকেই জানি উনি হচ্ছেন এখনও রাষ্ট্রপতি। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? অপশান বি, রুবেল। তাহলে কী হয়ে যাবে? রাশিয়ার মুদ্রার নাম কি? রুবেল। রাশিয়ার মুদ্রার নাম কি? রুবেল। আমাদের পৃথিবীতে সবচেয়ে বড় দেশ যদি বলা হয় কোনটা? সেটা হচ্ছে রাশিয়া। আমাদের পৃথিবীতে সবচেয়ে বড় দেশ রাশিয়া। তারপর যদি বলা হয় কোনটা? তারপর কি বলবে? তারপর হচ্ছে কানাডা। 3 নম্বরে কে আসে? রাশিয়া। 3 নম্বরে চীন না ইউএসএ আসে? 3 নম্বরে চীন। 4 নম্বরে, অনেক সময় এই দুটো জায়গা নিয়ে না খুব কনফিউশন, যে চীন আগে না আমেরিকা আগে। কিন্তু এখন বেশিরভাগ জায়গায় দেখবে চীন 3 নম্বরে আছে, তারপরে আমেরিকা, তারপরে কে? তাহলে আমাদের ভারত কত নম্বর স্থানে আছে? আমাদের ভারত তো 7ম। তাহলে বলে ফেলো, প্রথম স্থানে যদি রাশিয়া, তারপরে যদি বলা হয় কানাডা, তারপরে চীন, তারপর হচ্ছে আমেরিকা, তারপর ব্রাজিল, তারপর অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে আমাদের ভারত। ভারত হচ্ছে 7ম স্থানে।
ঠিক আছে, কততম? সপ্তম স্থানে। আর ভারতের পর যদি বলাই কে আছে, তখন হয়ে যাবে আর্জেন্টিনা। ভারতের পর কে আছে? আর্জেন্টিনা। আয়তনের দিক থেকে, হ্যাঁ এগুলো আয়তনের দিক থেকে। আর জনসংখ্যার দিক থেকে বললে এখনও পর্যন্ত যেহেতু আমাদের আদমশুমারি হয়নি, যদি হয়ে যায় তবে আমরাই 1 নম্বরে আছি। এত জনসংখ্যা ভারতে হয়ে গেছে, সেটা তোমরা তার ফল দেখতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে আর যদি যেহেতু এখন আদমশুমারি হয়নি, তো এখনও 1 নম্বরে চীনকেই ধরা হয়, 2 নম্বরে ভারত আছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি। 10, সম্প্রতি কোন জনজাতির নাম ভোটার তালিকায় উঠল? খুব ভালো প্রশ্ন। সম্প্রতি কোন জনজাতির নাম, যেই জনজাতিটা এবার ভোটার তালিকায় উঠেছে, যাদের নাম এতদিন ছিল না ভোটার তালিকায়, তারা এখন উঠেছে, তাহলে কোনটা হবে বলো? সেন্টিনেল, শ্যাম্পেন, ভুটিয়া না জারোয়া? সেটা হয়ে যাবে 10-এর কী হয়ে যাবে? 10-এর অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, জারোয়া। জারোয়া উপাধি কোথায় দেখতে পাওয়া যায় জানো? আন্দামানে দেখতে পাওয়া যায়। সেন্টিনেল, সম্পেন এগুলো সব হচ্ছে কিন্তু আন্দামানে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তারপরে দেখি 11 নম্বর প্রশ্ন। অ্যাক্সিস ব্যাংক এর নাম আগে কী ছিল? অ্যাক্সিস ব্যাংকের নাম আগে কী ছিল? যে নাম পরিবর্তন করে 2007 সালে রাখা হয়েছে অ্যাক্সিস ব্যাংক, ঠিক আছে। তার আগে তাহলে অ্যাক্সিস ব্যাংকের আগের নাম কী ছিল? অ্যাক্সিস ব্যাংকের আগের নাম ছিল ইউটিআই ব্যাংক, ঠিক আছে। অ্যাক্সিস ব্যাংকের আগের নাম কী ছিল? ইউটিআই ব্যাংক। 2007 সালে এই নাম পরিবর্তন করে রাখা হয়েছে একই অ্যাক্সিস ব্যাংক। তাহলে কত সাল বললাম? সালটা মনে রাখবে, 2007 সালে। 2007 সালে ভালো করে মাথায় রাখবে। চলো, আচ্ছা ভারতের প্রথম ব্যাংকের নাম কী ছিল? ভারতের প্রথম ব্যাংক ছিল ব্যাংক অফ হিন্দুস্তান। ব্যাংক অফ হিন্দুস্তান ছিল ভারতের প্রথম ব্যাংক। কত সালে? 1770 সালে। আর যদি বলা হয় যে ভারতের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক, সেটা কি? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1894 সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেই ব্যাংক, ঠিক আছে। তখনকার দিনে যদি বলে লাহোরের সদর দপ্তর ছিল, এখন এই ব্যাংকের সদর দপ্তর কোথায় আছে? কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে যাই। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন, খুব ভালো প্রশ্ন এটা, ঠিক আছে। স্টার্ট দিয়ে রেখে দেবে কিন্তু। সাধারণ সন্তুর বাদ্যযন্ত্রে তারের সংখ্যা কত? সাধারণ সন্তুর বাদ্যযন্ত্রে, আচ্ছা তার আগে বলো তো সন্তুরের সঙ্গে যুক্ত কয়েকজনের নাম বলে ফেলো তো। সন্তুরের সঙ্গে যুক্ত কে? মনে পড়ছে? শিবকুমার শর্মা, ভজন সোপারি, এরা কিসের সঙ্গে যুক্ত? সন্তুর। তাহলে সাধারণ সন্তুর বাদ্যযন্ত্রে তারের সংখ্যা কত? সাধারণ বলে দিয়েছে, সাধারণ সন্তুর বাদ্যযন্ত্রে তারের সংখ্যা হচ্ছে 12। কী হয়ে যাবে? 12 হয়ে যাবে অপশান সি, 100। 12 হয়ে যাবে অপশান সি, 100। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল? 100। আচ্ছা যদি এখানে 100 যদি অপশানে না থাকতো, যদি 100 অপশানে না থাকতো, তারপর 100 ভাবো নেই অপশানে, তখন যদি অপশানে 72 থাকতো, এটাও কিন্তু অ্যান্সার হতো, ঠিক আছে। তখন 72 অ্যান্সার হতো। এইগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে। কিন্তু এখন যেহেতু 100 অপশান আছে, তাই 100 অবশ্যই আগে টিক মারতে হবে। সাধারণ সন্তুর বাদ্যযন্ত্রের তারের সংখ্যা কত? 100। আচ্ছা চলো তো কিছু বাদ্যযন্ত্র ব্যক্তির সাথে যুক্ত নাম আমরা জেনে নিই। বাদ্যযন্ত্রের সঙ্গে যে সমস্ত ব্যক্তি যুক্ত তাদের নাম প্রথমে বলো। চলো বাঁশি থেকে আসি। বাঁশির সঙ্গে যুক্ত কয়েকজনের নাম: হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ, রাজেন্দ্র প্রসন্ন, টি.আর. মহালিঙ্গম। তারপরে আসি তো, এরপর আসি কিতে আসবো, এরপর চলো সানাই। সানাই হচ্ছে, সানাইয়ের সঙ্গে যুক্ত কারা কারা? সানাইয়ের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ নাম মনে রাখবে দুখানা, সেটা হচ্ছে কি বিসমিল্লা খান, এনার নাম তো মনে রাখতেই হবে। বিসমিল্লা খান আর একজনকে আলী আহমেদ হোসেন। এই বিসমিল্লা খান কিন্তু প্রথম ভারতীয় যিনি আমেরিকা থেকে ডাক পেয়েছিলেন যিনি সানাই বাজানোর জন্য, ঠিক আছে। তিনি গেছিলেন ওখানে, বাজিয়েও ছিলেন। আর ইনি কিন্তু প্রথম 1947 সালে ভারত স্বাধীনতা হওয়ার সময় লালকেল্লায় কিন্তু সানাই বাজিয়েছিলেন, আমাদের জাতীয় সঙ্গীতটা সানাই বাজিয়েছিলেন, ঠিক আছে। আর তাহলে এবার বলে ফেলো তবলার সঙ্গে যুক্ত কী হবে? তবলার সঙ্গে আল্লাহ রাখা খান। এই আল্লাহ রাখা খানের বড় পুত্র হচ্ছে জাকির হোসেন, যিনি সম্প্রতি মারা গেলেন। আর ইনি মারা যাওয়ার আগে আমরা প্রত্যেকে জানি তিনি একটা রেকর্ড 3খানা গ্র্যামি পুরস্কার একবারে পেয়েছেন, ঠিক আছে। তাহলে আল্লাহ রাখা খানের বড় পুত্র আল্লাহ রাখা খান, তার বড় পুত্র জাকির হোসেন, কিষাণ মহারাজ ও শান্তা প্রসাদ। তারপর যদি বলা হয় কি, এরপরে আর কি আছে? শারদ। শারদের সঙ্গে আমজাদ আলী খান, আলাউদ্দিন খান, আলী আকবর খান, মনে পড়ে এই জিনিসগুলা? তারপর সন্তুর তো বললাম, ভজনলাল শর্মা, শিবকুমার শর্মা, ভজন সোপারি। আচ্ছা শিবকুমার শর্মা, ভজন সোপারি। তারপর যদি বলা হয় কি তোমার সেতার, পণ্ডিত রবিশঙ্কর, নিখিল ব্যানার্জি, বিলায়েত খান। তোমাদের জন্য এখানে আমি একটা প্রশ্ন রেখে যাব, যেটা তোমরা হোমওয়ার্ক রইলো, তোমরা তো কেউ অ্যান্সার জানাও না, আমি শুধু একা একা প্রশ্ন করে দিই।
কয়েকজন গুটি কয়েকজন জানায়, বাদ বাকি তো চুপচাপ দেখে চলে যায়। ঠিক আছে, প্রথম দেখছিলাম যে না ভিডিওটা অনেকজনই দেখছে, এখন দেখি আবার দেখছে না। এরম করতে থাকলে তলে আর কি করে হবে? তোমরা দেখো একটু জিনিসটা, তবে তো তোমরা বুঝবে যে এত আলোচনা করছি, ক্লাসটা কত ইম্পর্টেন্ট এই ক্লাসটা তোমাদের সঙ্গে। তোমরা যদি গুরুত্ব দাও তবেই তো আমি এই ক্লাসটাকে মনে হবে যে আরও কন্টিনিউ করি জিনিসটা। এবার তোমরা যদি না গুরুত্ব দাও তাহলে কি করে মনে হবে যে আমি কন্টিনিউ করি? কিন্তু আমি করব, ঠিক আছে, আমি করব। আমি তোমাদের জন্য আসবো, যখনই সময় পাবো আমি এখানে চলে আসবো, তোমাদের সাথে এরকমই প্রশ্ন নিয়ে আসবো, আলোচনা করব, ঠিক আছে? তাই চিন্তা নেই, কিন্তু দেখো ক্লাসটা দেখো একটু, তোমাদেরই ভালো হবে, ঠিক আছে? চলো পরের প্রশ্নে যাই। প্রশ্নটা তোমাদের সঙ্গে যেটা ছিল যে সারঙ্গীর সঙ্গে যুক্ত একজনের নাম তোমরা আমায় কমেন্টে জানাবে। তোমাদের 10 জনের নাম বলতে পারেন, একজনের নাম, ঠিক আছে, কমেন্টে জানাবে। খুব চেনা নাম, তোমরা জানো হয়তো অনেকেই, তোমরা হয়তো এখনই কমেন্টে জানিয়ে দেবে, আমি জানি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। 13 নম্বর প্রশ্ন, মনু বাকের কোন খেলার সঙ্গে যুক্ত? মনু বাকের কোন খেলার সঙ্গে যুক্ত? আমরা প্রত্যেকেই জানি 2024 প্যারিস অলিম্পিকে তিনি 10 মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জের পদক পান সিঙ্গেলে। আবার মিক্স টিমের সঙ্গে যখন খেলে, যেখানে সরবজত সিং ছিলেন আর মনু বাকার ছিলেন, সেখানেও ব্রোঞ্জ পদক পান। তাহলে তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি শুটিং খেলার সঙ্গে যুক্ত। অপশান ডি হয়ে গেল সঠিক অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন, অতিমাত্রায় অতিবেগুনি রশ্মির ফলে নিচের কোন রোগটি হয়ে থাকে? অতিমাত্রায় অতিবেগুনি রশ্মির ফলে নিচের কোন রোগ হয়ে থাকে? সেটা হচ্ছে আমাদের অপশান কি 14 এ, ত্বক ক্যান্সার হয়ে থাকে না? অতিবেগুনি রশ্মির ফলে ত্বক ক্যান্সার হয়ে থাকে। আর বলো তো, ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অঙ্কোলজি। ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অঙ্কোলজি। যদি বলা হয় যে কার্ডিওলজি, হার্ট সংক্রান্ত বিদ্যাকে যদি বলা হয় কার্ডিওলজি। আর যদি বলা হয় যে কি রক, ঠিক আছে, পাহাড় সংক্রান্ত বিদ্যাকে যদি পর্বত পাহাড় সংক্রান্ত যদি বলা কি, তাহলে পেট্রোলজি। আর যদি বলা হয় জীবাশ্ম, প্যালিওন্টোলজি, ঠিক আছে। আর রক্ত সংক্রান্ত বিদ্যাকে হেমাটোলজি। এগুলো মাথায় রাখবে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখি, খুব ভালো প্রশ্ন একটা। নামেরি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? নামেরিটা কোথায় আছে? নামেরি হয়ে যাবে আমাদের অপশান বি, আসামে আছে। যদি বলে আসামে, যদি বলা আছে কি নামেরি ব্যাঘ্র প্রকল্প কোথায় আছে? আসামে আছে। তাহলে বলে ফেলো আমাদের পশ্চিমবঙ্গের দুখানা ব্যাঘ্র প্রকল্প আছে, তার নাম কী কী? এক হচ্ছে সুন্দরবন, দুই হচ্ছে বক্সা। আর দুখানা টাইগার রিজার্ভ আছে, তার নাম কি? একটা হচ্ছে ইস্টার্ন ডুয়ার্স আর একটা হচ্ছে ময়ূর ঝর্ণা। এগুলো মাথায় রাখবে, ঠিক আছে। আর সবচেয়ে বৃহত্তম টাইগার রিজার্ভ কোথায় আছে? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের নাগার্জুন। মনে পড়ছে? শ্রীশৈলেম, নাগার্জুন সবচেয়ে বড় অন্ধ্রপ্রদেশের নাগার্জুনে আছে, ঠিক আছে। আর সবচেয়ে বেশি টাইগার রিজার্ভ যদি বলে কোথায় আছে, সেটা মধ্যপ্রদেশে আছে, ঠিক আছে। এগুলো মাথায় রাখতে হবে কিন্তু। আর অরুণাচল প্রদেশে বলতে পারবে কয়েকটা নাম? অরুণাচল প্রদেশের নামদাপা, তারপর কি পাককে, কামলাং, এগুলো মাথায় করছি। আসামে কি কি আছে? কাজিরাঙা, মানস, নামেরি, ওরাং। বিহারে কি আছে? বাল্মীকি। অন্ধ্রপ্রদেশে বলেই তো দিলাম নাগার্জুন সাগর, শ্রীশৈলাম বলেই দিলাম। ঝাড়খণ্ডে কি কি আছে? ঝাড়খণ্ডে একটা খুব গুরুত্বপূর্ণ পালামো, ঠিক আছে। এগুলো মাথায় রাখবে। আর এরকম যদি টপিক অনুযায়ী ক্লাস চাও তাহলে সেটা আমাকে অবশ্যই জানাবে কিন্তু, যে এরকম পুরো টাইগার রিজার্ভ যতগুলো আছে তুমি দাদা সব কটা করিয়ে দিও। এরকম প্রচুর কমেন্ট করতে হবে, ওই একজন দুজন বললে ওরমভাবে তো হয় না, না? তাই কিন্তু বলে দিলাম আগে দিয়ে, ঠিক আছে। প্রচুর কমেন্ট করতে হবে, তবেই যে করাবো। তারপরে দেখো 16 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় বিকিরণ মাপা হয় কোন যন্ত্রে? তেজস্ক্রিয় বিকিরণ মাপা হয় কোন যন্ত্রে বলছে? ষোলোর অ্যান্সার কী হয়ে যাবে? 16 অ্যান্সার হয়ে যাবে অপশান সি, গিগার মুলার কাউন্টার। গিগার মুলার কাউন্টার। তেজস্ক্রিয় বিকিরণ মাপা হয় কোন যন্ত্রে? সেটা হচ্ছে গিগার মুলার কাউন্টার। আর তোমাদের জন্য এখানে আমি একটা অপশানের, আমি প্রত্যেকটা আলোচনা করছি, এখানে তোমাদের জন্য রেখে দেবো আমি যে পাইরোমিটার দিয়ে কি মাপা হয়। খুব সহজ জিনিস, খুব সহজ, তাই তোমাদের জন্য এইটা রেখে গেলাম। ভিক্সোমিটারটা এর জন্য আমি আরও রেখে গেলাম না, পাইরোমিটারটাই রেখে গেলাম, ঠিক আছে। আর যদি কেউ ভিক্সোমিটারটা জানো সেটাও আমাকে বলে দেবে, তাহলে বলে ফেলো যে তেজস্ক্রিয় বিকিরণ মাপা হয় কোন যন্ত্রে? এটার অ্যান্সার হবে গিগার মুলার কাউন্টার। আর আমি তোমাদের জন্য দুখানা জিনিস রেখে গেলাম, পাইরোমিটার আর ভিক্সোমিটার। কিসের জন্য কোন কী মাপতে ব্যবহার করা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে এই দুটো জিনিস, তাহলে আমি খুব খুশি হব, ঠিক আছে। চলো।
17 নম্বর প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। সিগফ্রিড লাইন কোন দুটি দেশের সীমানায় আছে? সিগফ্রিড লাইন কোন দুটি দেশের সীমানায় আছে? প্রথমে তো দেখতেই পাচ্ছি ভারত চীনের ভিতরে, হবে না। পাকিস্তান আফগানিস্তান, হবে না। ইরান ইরাক তো হতেই পারে না। তাহলে সিগফ্রিড লাইন পড়ে রইল কি 17-র সি হয়ে গেল সঠিক অ্যান্সার। জার্মানি ও ফ্রান্সের ভিতর আছে, জার্মানি ও ফ্রান্সের ভিতর আছে সিগফ্রিড লাইন। ভারত চীনের ভিতর কি আছে? ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন কত সালে টানা হয়েছিল? 1914 সালে। কোথা থেকে টানা হয়েছিল বলতে? অরুণাচল প্রদেশের সাইডটা আছে ম্যাকমোহন লাইন। LAC এইটা কিন্তু আমাদের আছে তোমার লাদাখ সাইড থেকে চালু করে এই সাইডটাই আছে LAC। LOCটা আবার যদি বলা হয় কি এটা হচ্ছে আমাদের LOC আর LACটা কিন্তু কোথায়? চীনের সাইড দিয়ে যেটা টানা আছে এটা চীন আর ভারতের ভিতরে আছে। আর LOCটা হচ্ছে পাকিস্তান ভারতের মধ্যে আছে। ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। আর সবথেকে বড় সীমানা যদি বলা হয় কোন দেশের মধ্যে আছে, সেটা হচ্ছে আমেরিকা ও কানাডার মধ্যে আছে 49তম। ঠিক আছে, প্যারালাল 49তম। যদি বলে 38তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে আছে? উত্তর ও দক্ষিণ কোরিয়া। আর যদি বলে 17তম প্যারালাল যদি বলা হয় কি? উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম। ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন দেখো, রণথম্বর ব্যাঘ্র প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? রণথম্বর ব্যাঘ্র প্রকল্প বলেছে, এটা কোন রাজ্যে হবে রণথম্বরটা? এটা হয়ে যাবে আমাদের অপশান 18-র কী হবে? কী হবে? অপশান বি। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। রাজস্থানে, রাজস্থান হয়ে যাবে সঠিক অ্যান্সার। রণথম্বর ব্যাঘ্র প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। রাজস্থানে আর কী কী ব্যাঘ্র প্রকল্প আছে? রাজস্থানে কিন্তু আরও ব্যাঘ্র প্রকল্প আছে, যেমনি সরিষ্কা ব্যাঘ্র প্রকল্প কোথায় যদি বলা হয়, এটাও রাজস্থানে। তারপর হচ্ছে রায়গড়, এটাও যদি বলা হয় রাজস্থানে আছে। তারপর হচ্ছে ধোলাপুর, এগুলো রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, এগুলো মাথায় রাখবে একটু। তাহলে বলো, রাজস্থানের রাজধানী কি? জয়পুর। রাজস্থানের মুখ্যমন্ত্রী কে আছে বর্তমানে? ভজনলাল শর্মা। আর রাজ্যপাল কে আছে? কিষান রাও। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে? ডক্টর মোহন যাদব। রাজ্যপাল হচ্ছে মঙ্গুভাই ছগনভাই প্যাটেল। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেশাই। রাজ্যপাল হচ্ছে রমন ডেগা। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। রাজ্যপাল হচ্ছে থাওলাচাঁদ গেহলট। এখানে কংগ্রেস শাসন করছে। ঠিক আছে, বাদবাকি রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এগুলো সব বিজেপি শাসিত রাজ্য। পরের প্রশ্ন 19 নম্বর, নিচের বস্তুগুলির মধ্যে কোনটি মৌলিক পদার্থ বলেছে? মৌলিক, মৌলিক। ঠিক আছে, মৌলিক পদার্থ। তাহলে বলে ফেলো কোনটা মৌলিক পদার্থ? কী হবে? 19-এর অ্যান্সার হয়ে যাবে অপশান সি, গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে মৌলিক পদার্থ। তারপর দেখো 20 নম্বর, পশ্চিমবঙ্গের মন্দিরের শহর বলা হয় কাকে? পশ্চিমবঙ্গে বলেছে মন্দিরের শহর। এ তো সকলেই জানে, আমি জানি এই অ্যান্সারটা সকলেই জানে। পশ্চিমবঙ্গের মন্দিরের শহর বলা হয়েছে। এবার অনেকেই মারবে অপশান এ, পাক্কা মারবে অপশান এ। নবদ্বীপ, যেই নাম শুনবে আহা, নবদ্বীপে তো রাসলীলা, তাহলে নবদ্বীপই নিশ্চয়ই অ্যান্সার হবে। মারবেই মারবে। তারপর বলবে আবার অনেকজন আছে, আবার কলকাতা বলবে, কালীঘাট। ঠিক আছে, অনেক মন্দির আছে, শুধু কালীঘাট না, তাহলে কলকাতাও হতে পারে। কৃষ্ণনগর নিয়ে হয়তো অনেকে খুব একটা ভাববে না, কিন্তু এই দুটো নিয়ে তো ভাববে। নবদ্বীপ তো আগে মারবেই, সেদিকে কোনো কথাই নেই। নবদ্বীপ, মায়াপুর, মায়াপুর তো অপশানে নাই, নবদ্বীপ আছে। বলো কী অ্যান্সার নেব? আমি বলি শোনো, 20-র অ্যান্সার হয়ে যাবে অপশান বি, বিষ্ণুপুর। অনেকে ধোকা খাবে না, আমি জানি অনেকেই জানো যে বিষ্ণুপুর হবে, আবার অনেকেই জানো যে না। যারা জানো না তারা তো নবদ্বীপ শুনেই মারবে আগে, তার জন্য অপশানটা এখানে দিয়েছে, আমি জানি। ঠিক আছে, পশ্চিমবঙ্গের মন্দির শহর বলা হয় কাকে? সেটা হয়ে যাবে বিষ্ণুপুরকে। বিষ্ণুপুর কেন বিখ্যাত বলতে পারবে? বিষ্ণুপুর বাঁকুড়া জেলার একটি শহর। ঠিক আছে, বাঁকুড়া জেলার একটি শহর। এখানকার স্থাপত্য ও পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত। বিষ্ণুপুর হচ্ছে স্থাপত্য ও পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত, আর এটা বাঁকুড়া জেলায় আছে। ঠিক আছে, বাঁকুড়া জেলায়। তাহলে যদি বলে পশ্চিমবঙ্গের মন্দির শহর বলা হয় কাকে? বিষ্ণুপুরে। খুব ভালো একটা প্রশ্ন। ঠিক আছে, খুব ভালো একটা প্রশ্ন। এটি মল্ল রাজবংশের রাজধানী ছিল, কিন্তু এই মল্ল রাজবংশের রাজধানী ছিল। এখানকার মন্দিরগুলিতে তাদের প্রশাসনিক আর ধর্মীয় কার্যকলাপের ছাপ এখনও দেখা যায়। ঠিক আছে, তাই এগুলো ভুলে যেও না। এখানে মল্ল রাজবংশের নির্মিত অনেক টেরাকোটা মন্দির রয়েছে, এর জন্য বলে টেরাকোটা শিল্প বিষ্ণুপুর বিখ্যাত সবথেকে জায়গা। ঠিক আছে, এখানে মধ্যযুগীয় স্থাপত্যের নিদর্শন পাওয়া গেছে। এই মন্দিরগুলি পোড়া মাটির ফলক দিয়ে পুরো সাজানো, এই মন্দিরগুলো এখানে। তাই যদি বলে পশ্চিমবঙ্গের মন্দির শহর বলা হয় কাকে, সেটা হয়ে যাবে বিষ্ণুপুরকে। এটা মাথায় রাখবে। তোমাদের ক্লাসটা ভালো লাগছে তো? ভালো লাগলে কিন্তু একটু জানিও কমেন্টে। ঠিক আছে,
একটু অবশ্যই জানিও, কেমন? আর যদি জানাতে না ইচ্ছা করে একটা লাইক দিয়ে বুঝিয়ে দিও, আর যদি মনে হয় খারাপ হয়েছে তাহলে একটা ডিসলাইক দিয়ে বুঝিয়ে দিও। চলো আমরা এবার পরের প্রশ্নে যাই তাহলে। দেখো 21 নম্বর প্রশ্ন, কোন সালে রাইটার্স বিল্ডিং অভিযান হয়? তাহলে বলে ফেলো কোন সালে রাইটার্স বিল্ডিং অভিযান হয়েছিল। একদম বাচ্চাদের একটা প্রশ্ন দিয়েছে, এটা আমরা ছোটোবেলা থেকেই অনেকেই যারা হিস্ট্রি বই পড়েছি, পড়তে অনেকেই এই রাইটার্স বিল্ডিং শুনতে শুনতে এটাও জেনেছি অলিন্দ যুদ্ধ কত সালে হয়েছিল, 1930 সালে। কি? বিনয় বাদল দীনেশ। তাহলে বলো কোন সালে রাইটার্স বিল্ডিং অভিযান হয়েছিল? এটা হয়ে যাবে অপশান ডি। অপশান ডি হবে সঠিক অ্যান্সার, 1930 সালে। তাহলে 21-এর অ্যান্সার কী হবে? অপশান ডি। এরপরের প্রশ্নটা দেখা যাচ্ছে না, চলো আমি তুলছি, তারপর দেখতে পাবে। দেখো 22 নম্বর প্রশ্ন, নবীন পলিমাটি কী নামে পরিচিত? একদম আরও একটা বাচ্চাদের প্রশ্ন, নবীন পলিমাটি কী নামে পরিচিত? এটা হয়ে যাবে খাদার। খাদার নামে পরিচিত হচ্ছে নবীন পলিমাটি। তাহলে প্রাচীন পলিমাটি কী নামে পরিচিত? সেটা হচ্ছে ভাঙর হচ্ছে প্রাচীন পলিমাটি নামে পরিচিত। আর তরাই কথার অর্থ তো তোমরা জানো স্যাঁতস্যাঁতে, ডুয়াস এখানে নাই, ডুয়াস কথার অর্থ হচ্ছে দরজা। এগুলো আমরা তিস্তার যদি বলা হয় পশ্চিম দিকে হচ্ছে তরাই, আর পূর্ব দিকে কি? ডুয়াস অবস্থিত। ঠিক আছে, তরাই সাইডে যে সমস্ত পাহাড় পর্বতগুলি দেখা যায় সেগুলো উঁচু হয়, আর ডুয়াসের সাইডে তরাই অঞ্চলের উচ্চতায় তরাই অঞ্চলের চেয়ে নিচু হয় অনেক। ঠিক আছে, ডুয়াসে। আচ্ছা, খাদার পাঞ্জাবে কী নামে পরিচিত বলতে পারবে? খাদার পাঞ্জাবে বেট নামে পরিচিত, আর ভাঙরটা হচ্ছে ধায়া নামে পরিচিত পাঞ্জাবে। ঠিক আছে, এগুলো একটু জেনে রাখা ভালো, কারণ এইখান থেকে প্রশ্ন দিয়ে দেয় সেন্ট্রালে। 23 নম্বর, রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হয়? কত বছর হতে হয়? তাকে তো বিধানসভার সদস্য হতে হবে, তার মানে বিধানসভার বয়স কত লাগে? বিধানসভার সদস্য হওয়ার জন্য 25 বছর লাগে। আমরা জানি বিধান পরিষদে লাগে 30 বছর, বিধানসভায় লাগে 25 বছর। তাহলে এটা তো একদম সহজ প্রশ্ন হলো, তাই তো? তাহলে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে, যার জন্য তুমি এখনও ঘরে বসে আছো? ওনার নামটা আমি মুখেই নেব না, ঠিক আছে? এটা তোমরা আমায় কমেন্টে জানাবে। তাহলে বর্তমান রাজ্যপাল কে আছে পশ্চিমবঙ্গের? সিভি আনন্দ বোস। আমরা প্রত্যেকেই জানি যে উনি এখন আমাদের বর্তমান রাজ্যপাল। তাহলে বলে ফেলো তো, আমাদের লোকসভার সদস্য হতে গেলে কত বছর বয়স হতে হয়? লোকসভারও সেম, লোকসভারও হতে গেলে 25 বছর বয়স হতে হয়, রাজ্যসভার হতে গেলে 30 বছর বয়স হতে হয়। ঠিক আছে, 24 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনৈতিক উদারীকরণের জনক কাকে বলা হয়? ভারতের অর্থনৈতিক উদারীকরণের জনক কাকে বলা হয়? এখান থেকে হয়ে যাবে কি 24-এর অপশান সি, ডক্টর মনমোহন সিং। কিন্তু একদম ভুলে যাবে না এই মানুষটাকে। আমাদের অর্থনৈতিক উদারীকরণটা শুরুই হয়েছিল এনার সময় থেকে, অর্থনৈতিক। ঠিক আছে, ইনি যখন অর্থমন্ত্রী ছিলেন, ঠিক আছে, ইনি কিন্তু একমাত্র ভারতের প্রধানমন্ত্রী যিনি যদি বলে আরবিআইয়ের গভর্নর ছিলেন, তিনি ডক্টর মনমোহন সিং। যখন পিভি নরসিমহা রাও প্রধানমন্ত্রী হয় তখন ওনার সময় ইনি ছিলেন অর্থমন্ত্রী। তাহলে পিভি নরসিমহা রাও কখন প্রধানমন্ত্রী হয়েছিল? 1991 সালে রাজীব গান্ধী মারা গেলে 1992 সাল থেকে 1991 সালে তারপর থেকেই পিভি নরসিমহা রাও প্রধানমন্ত্রী হয়। তখন থেকে যদি বলে ইনি ডক্টর মনমোহন সিং, এনার সময় কী ছিলেন? অর্থমন্ত্রী ছিলেন, মাথায় রাখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, আর আজকের শেষ প্রশ্ন। কেমন লাগলো ক্লাসটা আরও একবার বললাম আমি, অবশ্যই কিন্তু জানিও। আজকে ষেশ প্রশ্ন, কোন কমিটির সুপারিশে 1982 সালে নাবার্ড গঠিত হয়েছিল? নাবার্ড, NABARD, এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যদি বলা হয়? ষষ্ঠ। কীভাবে গুনবে যদি বলা হয়? করে করে গুনবে। ঠিক আছে, নাবার্ড দেখো NABARD। তাহলে দেখো তো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, কটা লেটার আছে? ছটা। তার মানে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ঠিক আছে, যদি জিজ্ঞাসা করেন আবার কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৈরি হয়েছিল? ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তাহলে কত সালে তৈরি হয়েছিল? 1982 সালে। এর ফুল ফর্ম কি? ন্যাশনাল ব্যাংক ফর অ্যাগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট, মানে রুরাল মানে হচ্ছে গ্রামীণ উন্নয়নের সাথে জড়িত। ঠিক আছে, এই ব্যাংকটা। তাহলে এটা কোন কমিটির সুপারিশে তৈরি হয়েছিল? নাবার্ড তৈরি হয়েছিল অপশান বি, ভালো করে, শিবরামন কমিটি। ঠিক আছে, অপশান বি হয়ে গেল সঠিক অ্যান্সার। নাবার্ড তৈরি হয়েছিল শিবরামন কমিটির সুপারিশে তৈরি হয়েছিল। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই তাহলে শেষ করছি। আর একবার বলে যাই,
যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও, আর তোমাদের কোন বিষয়ে কী কী ক্লাস চাই অবশ্যই সেটাও বলো। আর এই ক্লাসটা একটু দায়িত্ব সহকারে সকলের কাছে পৌঁছে দিও, যাতে আমি আরও মোটিভেট হয়ে তোমাদের জন্য জানি এরকম প্রচুর ক্লাস নিয়ে আসতে পারি। এইটুকানি তোমরা অবশ্যই করো, ঠিক আছে? অবশ্যই কিন্তু করো। তাহলে এখানেই ক্লাসটা শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটা এরকম গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। ততক্ষণের জন্য সকলকে টাটা।